আমেরিকা ইসরায়েলের ইরানের উপরে হামলার 1 মাস পূর্ণ হওয়ার পরে সারা পৃথিবীতে যেই নৈরাজ্য বিরাজ করছে, জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে এবং এর মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীর অর্থনৈতিক অবস্থা যে ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে, বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলো বিচলিত হয়ে পড়েছে। এই যুদ্ধ যদি আরও দীর্ঘমেয়াদী হয় এবং এই যুদ্ধ যদি আরও অনেকগুলো দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে বিশ্বের সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে এবং এটি একটি ভয়ঙ্কর রকমের মানবিক সংকট তৈরি করবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়বে, দুর্ভিক্ষের মধ্যে পড়বে, রাষ্ট্রগুলো দেউলিয়া হয়ে যাবে শুধুমাত্র এই একটি উন্মাদ রাষ্ট্রপ্রধানের কারণে এবং একজন উন্মাদ রাষ্ট্রপ্রধানের এই নারকীয় কর্মকাণ্ডের কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষ আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এই যখন সারা পৃথিবীর অবস্থা, আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা তাদের দেশে জ্বালানি তেল শূন্য হয়ে পড়েছে, তাদের দেশে জ্বালানি তেল নেই। ঠিক এরকম পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে যেই খবরগুলো পাচ্ছি, সব দেশেই জ্বালানি তেলের উপর রেশনিং ব্যবস্থা জারি করেছে এবং প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো না কোনো দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। সেই জায়গাতে স্রোতের বিপরীতে এসে আমাদের সরকার প্রধান এবং সরকারের যারা নীতি নির্ধারক ব্যক্তি আছেন, শুধুমাত্র দেশের কোটি কোটি মানুষের কষ্ট হবে বিবেচনা করে, তাদের কষ্টর উপরে আরও কষ্ট চাপিয়ে না দিতে, একটু কষ্টকে লাঘব করতে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম সরকার বৃদ্ধি করেনি এবং জ্বালানি তেলের সরবরাহ বেশ স্বাভাবিকই রেখেছেন আশ্চর্যজনকভাবে। মাত্র 1 সপ্তাহ যখন পার করেছে আমাদের নতুন সরকার, ঠিক তখনই এই আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। সরকার একটি বেকায়দা অবস্থার মধ্যে পড়ে গেছে। আমরা সবাই এটা নিয়ে চিন্তিত, কারণ সারা পৃথিবী চলে আসলে জ্বালানি তেলের উপরে। আপনার প্রতিটা কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে জ্বালানি তেল। জ্বালানি তেল ছাড়া পৃথিবী অচল। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আসলে যাদের হাতে জ্বালানি তেল রয়েছে, জ্বালানি তেলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তাদের হাত ধরেই পৃথিবীতে বিভিন্ন দেশের সরকার পর্যন্ত পতন হয়ে যাচ্ছে। ঠিক সেই জায়গাতে আমাদের সরকার এমন একটি নাজুক পরিস্থিতিতে পড়েও স্থির থেকেছে, জ্বালানি তেলকে সরবরাহ স্বাভাবিক রেখেছে, দাম বৃদ্ধি করেনি। অথচ আমাদের এখানে যারা কথায় কথায় নিজেদেরকে খুব ধার্মিক হিসেবে প্রকাশ করার চেষ্টা করে, কথায় কথায় তারা নিজেদেরকে খুব ফেরেশতাতুল্য মানুষ হিসেবে প্রকাশ করার চেষ্টা করে, তারা ঠিক এই মুহূর্তে যখন সারা পৃথিবীতে জ্বালানি তেলের সংকট চলছে তীব্রভাবে, ভয়ঙ্করভাবে, ঠিক তখন পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেলগুলো রাতের আধারে সরিয়ে নিয়ে তারা তাদের ঘরে মজুত করছে। হাঁড়ি পাতিল এটা সেটার মধ্যে নিয়ে তারা জ্বালানি তেল মজুত করছে। কোনো এক রাজনৈতিক নেতার বাড়িতে জ্বালানি তেলের বিশাল বড় মজুত পাওয়া গেছে, অথচ তারা আমাদেরকে ধর্মের নানা রকম কাহিনী শোনায়, নিজেদেরকে ফেরেশতাতুল্য মনে করে, পীর পয়গম্বর মনে করে। এই সময় যখন পুরো জাতির একত্রিত হয়ে এই সংকটকালীন সময়টাকে মোকাবেলা করার কথা, ঐক্যবদ্ধ থেকে এই সংকট যেন আর তীব্র না হয়, এই সংকটে তো আমাদের আসলে কোনো হাত নেই। আমরা বিশ্ব রাজনীতির পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছি। ইরানের সাথে ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে আমাদের অত্যন্ত হৃদ্রতাপূর্ণ সম্পর্ক। একটা সময় তো ইরানের সাথে আমাদের সীমান্ত ছিল, যখন আমরা পুরোটাই বৃহৎ ভারত ছিলাম, তখন তো ইরানের সাথে আমাদের সীমান্ত ছিল।
পাকিস্তান হওয়ার পরও পশ্চিম পাকিস্তানের সাথে ইরানের সীমান্ত ছিল। সেই ইরানের সাথে আমাদের ঐতিহ্যের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক এবং সাংস্কৃতিক অনেক সম্পর্কের সাথে আমাদের মিল রয়েছে। সেই ইরানের উপরে যে জুলুম নির্যাতন করছে এর তীব্র নিন্দা আমরা জানিয়েছি। সরকার যেমন জানিয়েছে, ঠিক এই দেশের জনগণও অত্যন্ত আবেগপ্রবণভাবে ইরানের পাশে রয়েছে। ইরানের উপরে আসলে এটি একটি জুলুম চলছে, একটি অত্যাচার চলছে, দুর্বলের উপরে যে সবলের অত্যাচার তাই চলছে। কিন্তু আমরা তো সংকটে পড়ে গেছি, তাই আমাদেরকে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেটা জানি, পৃথিবীতে যখনই কোনো সংকট হয় ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করতে হয়। প্রতিটা দেশ তাই করে, আর আমাদের এখানে আমরা সবসময় এটার বিপরীতমুখী অবস্থানে নিয়েছি। কেন আমরা অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে বোতলের মধ্যে ভরে রাখছি, বালতির মধ্যে ভরে রাখছি, পাতিলের মধ্যে ধরে রাখছি? এটা দিয়ে আপনি কতদিন চলতে পারবেন? ধরা যাক, আল্লাহ না করুক, এই জ্বালানি তেলের সংকট আমাদেরকেও নাকানি চুবানি খাওয়ালো, আমাদের দেশেও সরবরাহ আর স্বাভাবিক থাকলো না। তাহলে আপনার ওই মজুদ তো একদিন শেষ হবে, তারপর কি দিয়ে চলবে? তাহলে কেন এখন সংকট তৈরি হওয়ার আগে আপনি সংকট তৈরি করছেন? কেন এই অস্থিরতা তৈরি করছেন? সরকার যেখানে সর্বাত্মকভাবে এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, সেখানে কেন আমরা এই সংকট তৈরি করছি? হাঁড়ি পাতিলের মধ্যে কি জ্বালানি তেল রেখে দেওয়া যায়? কত বছরের জন্য রাখবেন? ধরা যাক এই যুদ্ধ আগামী 6 মাস চলল, 1 বছর চলল, 3 বছর চলল, 9 বছর তো ইরাক ইরান যুদ্ধ করেছে। এই যুদ্ধ যদি এরকম হয়ে যায়, দীর্ঘমেয়াদী হয়ে যায়, আর জ্বালানি তেল অস্বাভাবিক রকম মূল্য বেড়ে যায়, তাহলে আপনার এই জমা রাখা এই তেল দিয়ে আপনি কতদিন চলবেন? কেন এই কৃত্রিমভাবে সংকট তৈরি করতে চাইছেন, যেন সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে? সরকারের তো ইচ্ছে নেই। ইচ্ছে থাকলে তো প্রথম সপ্তাহেই সরকার জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে দিত। সরকারের ইচ্ছাটাকে কেন আমরা গুরুত্ব দিচ্ছি না, সম্মান করছি না? আপনি ভোট দেননি বলে আপনার সরকার না, তা না, কিন্তু এই সরকার আমাদের সবার, দেশের 20 কোটি মানুষের সরকার। তাহলে এই সরকারকে কেন আমরা সুকৌশলে বিপদে ফেলে দিচ্ছি? সরকারের বিপদে ফেলে দেওয়া মানে আমি আলটিমেটলি বিপদে পড়ে যাই, আমরাই আলটিমেটলি বিপদে পড়ে যাওয়া। কারণ এই জ্বালানি তেলের সংকট খুব সহসা যে শেষ হবে এরকম সম্ভাবনা আমরা দেখছি না। যুদ্ধ তো আমরা করিনি, যুদ্ধের কোনো অংশীদারও আমরা না, তারপরে আমরা এর শিকার হয়ে যাচ্ছি। কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার জন্য আমাদের যে চেষ্টা, সেটা আমাদের সরকার করছে নানাভাবে, কিন্তু আমাদের হাতে তো এর চাবিকাঠি নেই। তাহলে কেন আমরা এই ধৈর্যটা ধরে রাখছি না যে যতটুকু জ্বালানি তেল আছে অতটুকুর মধ্যেই আমরা আমাদের জীবনযাপনটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করব? কেন এই অস্থিরতা করছি আমরা? কেন বোল, বালতি, হাঁড়ি পাতিলের মধ্যে আমরা তেল নিচ্ছি? এ দিয়ে আপনি কতদিন চলতে পারবেন? এই বোধটুকু আমাদের অবশ্যই আসতে হবে। তা না হলে সংকট, আমরা নিজেরাই বিপদে পড়ে যাব এবং আমরাই সংকটের মধ্যে পড়ে যাব।